নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি মৌপিয়া শুরু করছি আমার 24। এখন থেকে রাত 8টা এই সময়টা একদম আপনাদের জন্য, যেখানে আপনাদের একদম ডিরেক্টলি ছুঁচ্ছে যে সমস্ত ইস্যু, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই আমার 24 অনুষ্ঠানে। আপনারাও পার্টিসিপেট করতে পারবেন। আর আজকে আমরা যে বিষয়ে চোখ রাখবো, যেহেতু এই মুহূর্তে আমরা সবাই আলোচনা করছি যে 500 এবং 1000 টাকার নোট রাতারাতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো বাজারি রুখতে তার এই সিদ্ধান্ত। তো এরপরে কালো টাকার কারবারি যারা, তাদের মাথায় হাত পড়েছে। আর তাই হাওয়ালা মারফত সেই টাকার অন্তত একটা বড় অংশ, সেটার এক্ষুনি কোনো বন্দোবস্ত করার জন্য একটা মরিয়া তৎপরতা শুরু হয়েছে হাওয়ালা মার্কেটে। আর তাই নিয়ে আমাদের আজকের আমার 24, আমার সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন, তাদের কাছেও যাবো। আপনাদের শুরুতে একবার দেখাবো 500,000 অচল হাওয়ালা এজেন্টদের পিছনে ছুটছে কালো টাকার মালিকরা। আবার অফিসে বাড়িতে জমা হওয়া বাতিল টাকা পাল্টাতে এখন হাওয়ালা কারবারিরাই বড় হাওয়ালা অপারেটরদের খোঁজে হন্যে। কারণ নোট বাতিলের পর কালো টাকা সাদা করতে ব্যাংক ছাড়া গতি নেই। দুর্নীতিমুক্ত ভারত করার কথা বলছেন প্রধানমন্ত্রী। তার ধাক্কায় এক রাতে বাতিল 500,000-এর নোট। টাকা বদলাতে ব্যাংকে এটিএমে লাইন দিয়ে আপনি নাজেহাল। কিন্তু কালো টাকার কারবারিদের এসব ঝক্কি পোয়াতে হচ্ছে না। হাওয়ালা এজেন্ট মারফত তারা দিব্যি কালো টাকা সাদা করিয়ে নিচ্ছে। 500,000-এর অচল নোটে জমানো কালো টাকা ভাঙিয়ে চালু নোট পেতে হাওয়ালা অপারেটরদের কাছে যাচ্ছে কালো টাকার মালিকরা। হাতে পর্যাপ্ত ছোট নোট না থাকায় এখন হাওয়ালা অপারেটররা কমিশন কেটে কিছুদিন পর টাকা ফেরতের আশ্বাস দিচ্ছে। না হলে বলা হচ্ছে এখনই ফেরত চাইলে নিতে হবে বিদেশি মুদ্রা। বর্তমান পরিস্থিতিতে হাওয়ালা কারবারিদের সঙ্গে বিদেশি মুদ্রা ব্যবসায়ীদের একাংশের কালো টাকার লেনদেন চলছে বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মধ্য কলকাতার 7 জায়গায় বিভিন্ন মুদ্রা বিনিময়ের যে দোকান আছে সেখানে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখান থেকে হিসেব বহির্ভূত প্রায় 36 লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছে। কালো টাকা ভাঙানোর চাহিদা বাড়ায় হাওয়ালা অপারেটররা এখন 5 থেকে 8-এর বদলে 10 থেকে 12% কমিশন দিচ্ছে। কালো বাজারে বাড়িয়ে দেওয়া হচ্ছে বিদেশি মুদ্রার দাম। তবে এত 500,000-এর অচল নোট নিয়ে সমস্যায় হাওয়ালা এজেন্টরা। হাওয়ালা কারবার অনেকটা পিরামিডের মতো। নিচের তলায় থাকে ছোট অপারেটররা, তাদের উপরে সেজো মেজো বড় মাথারা। নিচের তলার এজেন্টরা এখন অচল 500,000-এর গতি করতে ছুটছে ওপরের এজেন্টের কাছে। থিয়েটার রোডে ভুয়ো সংস্থার নামে অফিস খুলে বসা এরকমই একজন হাওয়ালা কিংপিন প্রবীণ আগরওয়াল এখন আয়কর কর্তাদের জালে। তার 24টা ভুয়ো সংস্থার নামে কয়েকশো ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। 31 নম্বর থিয়েটার রোডে জাসমিন টাওয়ার্সের 3 তলাতে এই গেটওয়ে ট্রান্সপোর্ট গ্রোথের আড়ালেই কলকাতার অন্যতম বড় হাওয়ালা নেটওয়ার্ক চলছিল বলে আয়কর কর্তাদের দাবি। এর মালিক পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রবীণ আগরওয়াল শুক্রবার 3 ভোর এই অফিসে তল্লাশি চালানোর পর যে কাগজপত্র আয়কর বিভাগের কর্তারা পেয়েছেন তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ তাদের। হাওয়ালা কারবারের মাথারা এখন বহু ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে অচল 500,000-এর নোট জমা করে দিচ্ছে। এই অ্যাকাউন্টগুলি থেকে একটু একটু করে কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশগুলিতে টাকা সরানোর অপেক্ষায় তারা। ট্যাক্স হ্যাভেনগুলির সঙ্গে দ্বৈত কর প্রতিরোধ চুক্তি আছে এমন দেশ হয়ে এইসব টাকায় কিছুদিন পর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা বিদেশি প্রাতিষ্ঠানিক লোকটির আকারে ভারতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের। আর তা করতে পারলেই কালো টাকা হয়ে যাবে সাদা। সরাসরি হাওয়ালা লেনদেন ছাড়া অচল 500,000-এর গতি করতে কালো টাকার মালিকরা এখন আরও দুটি রাস্তা বেছে নিয়েছে। চড়া দামে সোনা হিরে কিনে মজুত করছে তারা, পরে সুযোগ বুঝে সেসব বিক্রি করে চালু নোটের তারা সিন্ধুকে পোড়ার পরিকল্পনা রয়েছে তাদের। বিভিন্ন ভুয়ো এনজিওর নামে খোলা অ্যাকাউন্টেও জমা পড়ছে 500,000। পুরনো নোটেই বিনা রসিদে বাজার দরের থেকে 1.5 গুণ দামে বিকোচ্ছে এই সোনা। কয়েকদিন আগেই দেশ জুড়ে আয়কর দপ্তরের যে তল্লাশি চলেছে তাতে জালে ধরা পড়েছে এমনই বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ী, তাদের মধ্যে কলকাতারও কয়েকজন রয়েছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কালো টাকা। প্রধানমন্ত্রীর টাকা বাতিলের ঘোষণার পর দুবাইয়ে হীরের লেনদেন এক ধাক্কায় বহু গুণ বেড়ে গেছে। ভারতীয় সংস্থার অংশীদারি রয়েছে এমন সংস্থা মারফত তাদের দেশে বড় অঙ্কের লোকটি এলেই দিল্লিকে যাতে তা জানানো হয়, সেজন্য প্রায় 40টি দেশের সঙ্গে চুক্তি সই করেছে মোদী সরকার। এই চুক্তির ফলে ট্যাক্স হ্যাভেনে কালো টাকা পাচারে হ্রাস টানা যাবে বলে আশা করছেন আয়কর কর্তারা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।
আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম ডিরেক্টর অনুপ চ্যাটার্জি। অনুপবাবু, মৌভি আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে, এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্প বিশ্লেষক সুপর্ণ মৈত্র। সুপর্ণবাবু, স্বাগত জানাই আপনাকে। আমি প্রথমে অনুপবাবু আপনার কাছেই জানতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একটা কড়া পদক্ষেপ নিয়েছেন, তার যে লক্ষ্যগুলো, যে অবজেক্টিভগুলো, সেগুলো হচ্ছে এক হচ্ছে যে কালো টাকার যে কারবার সেটাকে নিয়ন্ত্রণে আনা, যে প্যারালাল ইকোনমি সেটাকেও নিয়ন্ত্রণ করা, এবং কোথাও সেটাকে ব্যাংকের মধ্যে দিয়ে অর্থাৎ খাতায় কলমে সেটাকে আনা। যদি এইভাবে এখনো হাওয়ালা অপারেটররা কাজ করে যায়, তাহলে সেই লক্ষ্য কতটা পূরণ হওয়ার সম্ভাবনা? ঠিক, দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই যে হাওয়ালা ব্যাপারটা কি সেটাকে আপনি বুঝতে হবে। আমাদের যে ধারণা, হ্যাঁ, যে হাওয়ালা মানে ফিজিক্যাল মুভমেন্ট অফ ক্যাশ হচ্ছে, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি তা নয়। হাওয়ালা, তার একটু আগে আপনাকে বলতে হবে আর কি, ডাইরেক্টর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানে আমার যে ডিপার্টমেন্টে আমি ছিলাম, এবং যারা মেনলি আপনার এই হাওয়ালা ট্রানজ্যাকশনস এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত কিংবা বিদেশে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়, তার যা নিয়মকানুন সেগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেটা দেখে, সেখানে কোনো ভায়োলেশন হচ্ছে কিনা। তার মধ্যে একটা মেজর অ্যাক্টিভিটিস হচ্ছে এই হাওয়ালা। তো কাজেই আমরা আগে দেখি হাওয়ালাটা কি। হাওয়ালা আমরা সবসময় শুনি হাওয়ালা হচ্ছে, হাওয়ালা হচ্ছে। হাওয়ালা একটা অ্যারাবিক ওয়ার্ড। এই কথাটার মানেটা হচ্ছে রেফারেন্স, এবং ট্র্যাডিশনাল মিডল ইস্টে একসময় তখন ট্রান্সফার অফ ফান্ড হতো আর কি, এবং সেই ট্রান্সফার অফ ফান্ডকেই বলে হাওয়ালা, কিন্তু এটা হচ্ছে টোটালি একটা ইলিগাল ট্রানজ্যাকশনস। হাওয়ালা ভারতবর্ষে আপনার মোস্টলি দু রকমের হাওয়ালা হয়। একটা আমরা বলি ইন্টারনাল, মানে যেমন ধরুন বিটুইন কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ইন্টারনাল যে ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল হাওয়ালা। আর একটা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল, মানে ভারতবর্ষ থেকে বিদেশের যে কোনো দেশে টাকা আপনার প্রাইভেট চ্যানেলে আদার দ্যান ব্যাংক বেআইনি উপায়ে ইলিগালি যে ট্রান্সফার করা হচ্ছে, এবং তাতে যে সমস্ত লোক মুষ্টিমেয় বিরাট একটা নেটওয়ার্ক তাদের রয়েছে আর কি। তো আর একটা ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট পার্টটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, হাওয়ালায় কিন্তু কোনো ফিজিক্যাল ক্যাশ মুভমেন্ট হয় না একেবারে। এবং অনুপবাবু, আমি এখানে আমরা যদি দেখি যে 8ই নভেম্বর রাত 8:15-20 নাগাদ প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে রাত 12টা থেকে 500 এবং 1000 টাকার নোট সেটা বাতিল। এখানে দাঁড়িয়ে যাদের কাছে ইলিগাল ক্যাশ রয়েছে, লিকুইড ক্যাশ রয়েছে, তাদের তৎপরতাটা, সেটা হাওলা মারফত তারা কিভাবে সেটাকে একটা অন্তত তার থেকে যাতে সেটা যাতে পুরোটাই জলে না চলে যায়, যাতে কিছুটা অন্তত তারা রিটার্ন পায়, এর জন্য তারা কি করতে পারে? হ্যাঁ, দেখুন, তারা অনেক কিছুই করতে পারে আর কি, কিন্তু এই ফান্ড, ওই জন্য আগে বললাম যে আরেকটু আগে আপনাকে আমি অপারেশনটা বোঝাই আর কি, হাওয়ালা অপারেশনটা কিভাবে হয়। ধরুন এখানে একজন এজেন্ট বড়বাজারে বসে আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি আছে, আমি সেই টাকাটা লন্ডনে ট্রান্সফার করতে চাই। আমাকে কি করতে হবে, বড়বাজারে সেই এজেন্টের কাছে যে অফিসে যে সে 100 টাকা আমি এখানে জমা দেবো, সে কিছু তার কমিশন কেটে নেবে। এবার ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি আমি যে কোনো দেশে পাবো, আমি লন্ডনে হোক, দুবাইয়ে হোক, আপনার মরিশাসে হোক কি সাউথ আফ্রিকাতে হোক, সে আমাকে ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি দিয়ে দেবে। দিস ইজ হাওয়ালা। এখানে কোনো ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে না। কি হচ্ছে, এই ভদ্রলোকের কাউন্টার পার্ট তারাও সারা পৃথিবীতে, মানে বড়বাজারে যে এজেন্ট বসে আছে তার কাউন্টার পার্ট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। অনুভব, আমি এটাই জানতে চাইছি, এটা তো হচ্ছে রেগুলার বেসিসে, অর্থাৎ নরমাল সিচুয়েশনে। এখন যখন সিচুয়েশনটা হঠাৎ করে একটু অস্বাভাবিক হয়েছে, যখন বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রভাব কি কোথাও পড়তে পারে হাওলা কারবারে? কারেক্ট, ঠিক, ডেফিনেটলি 100% পড়বে। আমি তো আপনাকে আমি এতটাই বলবো যে এটাকে হাওয়ালা অপারেটরদের, কারবারিদের প্রায় কোমর ভেঙে দেওয়ার মতন একটা আঘাত করা হলো আর কি। তার কারণ আমরা দেখেছি লক্ষ লক্ষ টাকা ফিজিক্যালি লোকালি এখানে মুভমেন্ট করে, তার এগেনস্টে আপনার ট্রানজ্যাকশনগুলো ওদের কাউন্টার পার্টকে দিয়ে সেই দেশে ইয়েটা হয়। তো এই যে এখানের যে আপনার যে ক্যাশ যে কালেকশন করছে, যে ফিজিক্যাল যে ইয়েগুলো নিচ্ছে, নোটগুলো বাতিল হওয়ার পর তার প্র্যাকটিক্যালি ইউজলেস হয়ে যাবে। কাজে এটা একটা বিরাট ধাক্কা।
তাদেরকে আমি এখানে আপনার কাছে আসবো যে একেবারে কি ইউজলেস হয়ে যাবে নাকি কোথাও কোথাও কোনো ভাবে একটা ডেসপারেট চেষ্টায় কমিশন প্রয়োজনে কমিয়ে তার একটা অংশ অ্যাটলিস্ট আপাতত যদি বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, যেগুলো ট্যাক্স হেভেন রয়েছে সেই সমস্ত কর ফাঁকির স্বর্গ রাজ্যে পাঠিয়ে দেওয়া যায়, তার সম্ভাবনা কতটা থাকছে আপনার কাছে জানবো। তার আগে আমি সুপর্ণ বাবুর কাছে আসবো, যে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ওয়ান কাইন্ড অফ সারোগেসি, আমার টাকা আমি সেটা ভরসা করে একজনের হাতে দিলাম, সেটা যে কোনো ভাবে আমি পরে ইন্ডিয়ান কারেন্সিতে পেতে পারি বা ফরেন কারেন্সিতে, বা সেটা অনেক ঘুরপথে এফআইআই হয়ে এখানে ফিরতে পারে, অনেকগুলো চ্যানেলস খোলা থাকছে। আমরা কিন্তু প্রথম থেকেই একটা কথা বলে যাচ্ছি যে প্রাইম মিনিস্টারের উদ্দেশ্য যেটা ছিল সেটাকে কোয়েশ্চেন করছি না, কিন্তু মানে আমার মনে হয় না যে এই যে মুভটা, যেটা আউটকাম উনি যা এক্সপেক্ট করছিলেন সেটা হবে। 1978 সালে যখন আমরা ডিমনিটাইজেশনের কথা বলা হয়েছিল, তখন দেখা যাবে ক্যাশ কম্পোনেন্ট ওয়াজ 0.8% অফ দি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা অভ্যন্তরীণ উৎপাদন। আজকে কিন্তু সেটা 10% প্লাস। এবং আজকে আমি কি করছি, যে টাকাগুলো সিস্টেমের মধ্যে সেই টাকাগুলো ঢুকছে না, তার কারণটা হচ্ছে ইনকাম ডিক্লারেশন স্কিমের কথা যখন বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 45% করে আমাকে পেনাল্টি লাগবে না দিতে, তা সত্ত্বেও তো এই মানুষগুলো দেননি। তো এই মানুষগুলো যখন দেননি, এখন তিনি সেটা ব্যাংকে নিয়ে যাবেন না, বিকজ তিনি লজ্জিত হবেন সেই টাকাটা দিতে। সুতরাং কি হচ্ছে, তারপর 2.5 লাখের বেশি হলে তিনি আয়কর দপ্তরে সেটা তিনি করবেন না। সুতরাং তিনি মানে শেমড হতে চাইবেন না, সিস্টেমে টাকাটা আনতে চাইবেন না। আর আমরা সার্জিক্যাল স্ট্রাইক করলাম কার ওপরে? অ্যাবসলিউটলি যারা দিন আনি দিন খাই সেই মানুষগুলোর উপর সার্জিক্যাল স্ট্রাইক করলাম। ইকোনমিক অ্যাক্টিভিটি স্ট্যান্ড স্টিলে চলে গেল, টাকাটা কেউ গচ্ছিত ফরম্যাটে অতটা রাখিনি। যেটা সুবর্ণবাবু, যেটা অনুপবাবু বলছেন যে কিন্তু মোরলেস হাওলার যে কারবার, তাতে একটা বড় ধাক্কা এসেছে। সি মৌপিয়া, হোয়াট ইজ দি অবজেক্টিভ? অবজেক্টিভটা তো আমাদের দেখতে হবে যে আমাদের দেশটা কি করে নর্মাল টাকাটা বেশি সার্কুলেশনে থাকে, ইকোনমিক অ্যাক্টিভিটি শ্মশানে যাতে পরিণত হয়, সেটা তো আমাদের দেখতে হবে। এবং সেটা যদি করতে হয় তাহলে এই যেরকমভাবে উনি অ্যাপ্রোচ করেছেন, আমার মনে হয় না যে কিছুতেই আটকে যাবে, বিকজ উনি অ্যাকিউমুলেটেড স্টক যেটা আছে, এই অ্যাট্যাকটা স্টকের এগেনস্টে, ফ্লোয়ের এগেনস্টে কিন্তু নয়। সুতরাং সেটা রেগুলারলি জেনারেট হচ্ছে। একটা আপনি কল বন্ধ করছেন, কিন্তু 3টে কল কিন্তু খোলা আছে, আপনার কাছে কিন্তু জানা নেই। ইউনাইটেড নেশনস 2005 সালে একটা ডিসাইড করেছে, যেটা আমরা করতেও পারি, যে বাইরে যাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা যদি সব আমি বলি ন্যাশনালাইজড হয়ে যেতে পারে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দে উইল হ্যাভ টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আস। বাকি যে সেফ হেভেন্স, এই যে মানে কেপম্যান আইল্যান্ডস হতে পারে, সেশেলস হতে পারে, সাইপ্রাস হতে পারে, সেই টাকাগুলো তো রয়েছে, দে আর নট আন্ডার এনি অব্লিগেশন টু শেয়ার দ্যাট ইনফরমেশন উইথ আস। আমি ঠিক এই জায়গাটাতেই আসবো যে অনুপবাবু, যেহেতু আমাদের দেশের সঙ্গে বেশ কিছু দেশের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা চুক্তি হয়েছে মোটামুটি প্রায় 40টা দেশের, সেক্ষেত্রে কি যদি সত্যি সত্যি অসাধু উপায়ে হাওলা মারফত এই টাকার একটা বড় অংশ বিদেশে চলে যায়, ইনফরমেশন পাবে আমাদের দেশ? না, ডেফিনেটলি। আমি প্রথমেই বলছি, সুপর্ণ যেমন বললেন, আমি সমস্ত কিছু ওই সেই পয়েন্টে আমি এগ্রি করছি না। তার কারণ আমাদেরকে আলটিমেটলি এই যে কমব্যাট এগেনস্ট ব্ল্যাক মানি, তার এটা একটা বিরাট প্রসেস আর কি, এবং মোস্ট ডাইনামিক এবং মোস্ট এফেক্টিভ প্রসেস। there are other processes also, but we have to go one by one. একটা জায়গা থেকে শুরু করতে হবে। উনি বলছেন সিস্টেমে ক্যাশ আসবে না, আস্তে আস্তে কিন্তু আমরা ক্যাশলেস ট্রানজাকশন, মানে যাতে লোকে ক্রেডিট কার্ড ইউজ করে, যাতে নেট ব্যাংকিং করে, যাতে পেটিএম করে, এই যে আপনার আস্তে আস্তে কিন্তু আমরা এই সমস্ত ইয়েতে যাচ্ছি। এবং যত বেশি আমরা এই সমস্ত নতুন ইলেকট্রনিক ট্রান্সফার্স এবং এই সমস্ত মোডে আমরা যাব, ডেফিনেটলি আমাদের ক্যাশ কমে আসবে। আর ক্যাশ ট্রানজাকশন কমে আসা মানেই আমরা অনেকটা এই যে যুদ্ধ ঘোষণা আমরা করেছি, সবাই যেটা চাইছি করাপশনকে অ্যাপ্রুভ করার জন্য, ডেফিনেটলি সেই দিশাতে একটা বিরাট স্টেপ। আর আপনি যেটা বললেন, এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, মানে আমি আমার ডিপার্টমেন্টের কথা আপনাকে 2 মিনিটে বলি। আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটি ছিল যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটা আগে আপনার ডাইরেক্টরেটের জন্ম হয়েছে 1957 সালে। তার আগে এটা রিজার্ভ ব্যাংকের এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন উইং হিসেবে কাজ করত, যাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ এবং তার প্রপার ইউটিলাইজেশন, যাতে
তার কারণ ফরেন এক্সচেঞ্জ অত্যন্ত প্রেশাস। আজকে আমি আমার আসবো যখন আপনার কাছে oil অনুভব, import আমরা একবার করতে শুনে নিই যে হচ্ছে যখন এটা নিয়ে আমরা আলোচনা করছি যে ট্যাক্স হেভেন বলে পরিচিত দেশগুলির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে, ফলে বিদেশে ঘুরপথে লগ্নি করে কালো টাকা সাদা করার চেষ্টা এবার সফল হবে না, এমনটা দাবি করছেন আয়কর কর্তা প্রিয়ব্রত প্রামাণিক। বিভিন্ন দেশের সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছে, 1:1 এগ্রিমেন্ট হয়েছে, মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট হয়েছে। আগে যে সমস্ত ব্যবস্থা ছিল, একটা হচ্ছে যে আমরা যদি এখানে কোনো তদন্ত করতাম, সেই তদন্তের যদি আমাদের মনে হতো যে কারোর বিদেশে কোনো কালো টাকা আছে, সেক্ষেত্রে সেই দেশের সরকারকে ভারত সরকার অনুরোধ করতেন সেই ব্যক্তি সম্বন্ধে তথ্য দেওয়ার জন্যে। সেটাকে বলা হতো এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অন রিকোয়েস্ট। এখন সেই নিয়ম কিন্তু পাল্টে গেছে। এখন যেটা এসেছে, এখন অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এসে গেছে। সেক্ষেত্রে যে কোনো ভারতীয় নাগরিক বা ভারতীয় করদাতা তিনি বিদেশের কোথাও কিছু ট্রানজ্যাকশন করলেই সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে সেই দেশের সরকার কিন্তু সেটা ভারত সরকারকে জানিয়ে দিচ্ছেন, এবং সেখান থেকে ভারত সরকারের কাছ থেকে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আমাদের ইন্টেলিজেন্স এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন উইংয়ে সেই তথ্য চলে আসছে। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, এবং অনেকেই যেটা আশঙ্কা করছেন যে জনধন যোজনার মতো যে সমস্ত যে বিষয়গুলো, যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোকে এবার কাজে লাগানোর চেষ্টা চলতে পারে।